সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, বলেছেন ডোনাল্ড লু। র্যাব ও মানবাধিকার ইস্যুতে অগ্রগতির তাগিদ, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ। নির্বাচন নিয়ে পশ্চিমাদের অবস্থান পরিবর্তন হয়নি, বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি নয় তারা, মন্তব্য মির্জা ফখরুলের। অর্থনৈতিক সংকটে দেশ, সরকার রিজার্ভ বাড়াতে চাইছে ঋণ করে, অভিযোগ বিরোধীদের। দুর্নীতি আড়ালেই কেন্দ্রীয় ব্যাংকে ঢোকার নিষেধাজ্ঞা, বলেছেন সাংবাদিক নেতারা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না আজ থেকে, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ড্যাম্পিং নয়, ধ্বংস করা হবে ঢাকার পুরনো ফিটনেসবিহীন বাস। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কন্ডেম সেলে না রাখতে হাইকোর্টের নির্দেশ স্থগিত, চেম্বার আদালতে। জামাত নেতাদের সুবিধা দিতে রিট, বলেছেন অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে বিশ্বাসের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতেই ঢাকা এসেছেন জানিয়ে মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, তারা পেছনে নয় সামনের দিকে তাকাতে চান। মানবাধিকার, র্যাব নিষেধাজ্ঞা, শ্রম আইন সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানান তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মানবাধিকার নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া সহ রিজার্ভ সংকটে যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দিতে চায় বলে জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডোনাল্ড লু বলেন, দুদেশের জনগণের মধ্যে আস্থার সম্পর্ক ফেরাতেই ঢাকায় এসেছেন তিনি। Salam. I visited Bangladesh these last 2 days in order to বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক পুনরায় তৈরি করতেই আমি সফর এসেছি। গত বছর অবাধ, সুষ্ঠু ও সংঘাতের নির্বাচন প্রমোট করতে আমরা অনেক চেষ্টা করেছি। আমরা আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। আমাদের মধ্যে অনেক অভিন্ন ও কঠিন ইস্যু রয়েছে, যেমন র্যাব নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম আইন সংশোধন, জ্বালানি, জলবায়ু, ব্যবসা, পরিবেশ। এসব বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় বের করতে আমরা আলোচনা করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমরা একসাথে কাজ করতে চাই। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা করেছেন তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি হবে। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। এখন আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের হাতে থাকলেও স্টেট ডিপার্টমেন্ট সহায়তা করবে বলে জানিয়েছেন ডোনাল্ড লু। স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে লু বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, মৌলিক অভিন্ন বিষয় নিয়ে লুর সাথে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান বা অস্বস্তি ছিল, এখন দেশটি সে অবস্থানে নেই। মন্ত্রী বলেন, জলবায়ু, পরিবেশ এবং টেকসই উন্নয়নের উপর ভর করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় আগামী দিনের সহযোগিতা কিভাবে কাঠামোর মধ্যে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, সক্ষমতা বাড়াতে গবেষণা এবং আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র চাইলে উন্নয়ন অংশীদার হতে পারে। আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, হয়তো এখন এটা হতে পারে না, নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না।
আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই, এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে পশ্চিমারা তাদের অবস্থান কোনো পরিবর্তন করেনি, তারা এই দেশের জনগণের পক্ষে আছে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সরকার পতন আন্দোলনের পরিকল্পনা কর্মসূচি নির্ধারণে গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, কূটনৈতিক সম্পর্কের কারণে আমেরিকা এদেশে তাদের কাজ অব্যাহত রাখছে। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে সরকার দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে জোর করে ক্ষমতা ধরে রেখে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রদূত ও সরকারি কর্মকর্তারা দেশে বিদেশে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, সরকার মিথ্যার উপর টিকে আছে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তো এখনও অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোকে বলেছেন। এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর কথা আমাদেরকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার সব সময় উদ্যোগী ছিল, আছে। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে বিএনপি জামাত শুধু মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাকেই বাধাগ্রস্ত করেনি, একই সঙ্গে জনসংখ্যা ব্যবস্থাপনাকেও স্থবির করে ফেলেছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনে হামলার শিকার নারী, শিশুসহ সবার চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। রোকনুজ্জামানের রিপোর্ট। প্রজনন, স্বাস্থ্য, অধিকার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে 30 বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইসিপিডি। এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য আইসিপিডি 30 বছর পূর্তিতে ঢাকায় 2 দিন ব্যাপী বৈশ্বিক সংলাপ শুরু হলো বুধবার। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করেছে ইউএনএফপিএ। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এই সংলাপে অংশ নিচ্ছে 48টি দেশের 200-এরও বেশি প্রতিনিধি। বাল্য বিবাহ আইন সংশোধন। বৈশ্বিক এই সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে তার সরকার। সমালোচনা করেন অতীতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা জনমুখী প্রকল্প বাতিল করে বিএনপির নেয়া পদক্ষেপের। 2001-এ যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে, সে সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। দায়িত্ব পাওয়ার পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের 15টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিনের সংঘাতের নানা দিক। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে
তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের জলবায়ু অভিঘাত মোকাবেলায় নেওয়া উদ্যোগ প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর ঝুঁকি কমিয়েছে। শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে সরকারের বহুমুখী উদ্যোগ চলমান আছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী এবং জাতিসংঘের উপমহাসচিব ডক্টর নাটালিয়া কানেমের সঙ্গে রাজধানীর একটি হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনার প্রশংসা করেন। এছাড়া নারী শিক্ষার হার বৃদ্ধি ও বাল্যবিবাহ রোধ সহ মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার হার রোধেও সন্তোষ প্রকাশ করেন নাটালিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুঃসময় অতিক্রম করছে বাংলাদেশ। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। দেশের ভয়াবহ সংকটের কথা তুলে ধরে বিরোধী নেতারা অভিযোগ করেন, চরম অর্থনৈতিক সংকটে দেশ। রিজার্ভ 13 বিলিয়নের নিচে নেমে গেছে। আগামী 3 মাসের মধ্যে শূন্যে পৌঁছে যাবে বলে আশঙ্কা তাদের। তারা জানান, দেশে প্রবাসী আয় কমে গেছে রপ্তানি আয়ও। সরকার বিপদে আছে এমন মন্তব্য করে বিরোধী নেতারা বলেন, একটু বড় ধরনের ধাক্কা দিলেই পড়ে যাবে সরকার। কষ্টে থাকা সাধারণ মানুষের অধিকার আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে IMF এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত, এটার বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয়, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অভিযোগ সাংবাদিক নেতাদের। তারা বলেছেন, অবাধ তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে গভর্নর আব্দুর রউফ তালুকদার মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছেন। তথ্য পাওয়ার অধিকার আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। খেলাপিরিনো নানা অনিয়মে দেশের ব্যাংকিং খাতা এখন সবচেয়ে নাজুক অবস্থায়। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে মার্জের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 4 ব্যাংকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও সই হয়েছে। নতুন করে রিজার্ভ চুরির খবর এখন ডালপালা মেলছে, যদিও রিজার্ভ চুরির বিষয় অস্বীকার করছে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষাপটে বুধবার রিয়ারেব কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক তথ্য লুকাতে চাইছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের একটি পার্ট হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে ঢুকতে না দেয়। এটাকে আপনারা স্বীকার করেন বা না করেন, এটি একটি সামগ্রিক বিশৃঙ্খলা, নৈরাজ্য, লুটপাট যে চলছে, সেটির একটি অংশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে না দেওয়ার এই সিদ্ধান্তটি। আমি জানি না যে আজকালকার দিনে ইজ ইট পসিবল যে আপনি তথ্য লুকিয়ে রাখতে পারবেন। এইগুলি যদি আমাদের সামনে করে পার পেয়ে যায়, আমরা চুপ থাকি, তাহলে তো ঘটনাগুলি ঘটতেই থাকবে, তাই না? তো কাজেই আমরা যেন এই জিনিসগুলি যাতে ধামাচাপা দেওয়া যায়, সেই জন্য উনি চান না আমরা বাংলাদেশ ব্যাংকে যাই। তারা বলেন, তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের লুকোচুরি মেনে নেওয়া হবে না। প্রবেশাধিকারের জন্য কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা রক্তে রঞ্জিত যে সংবিধান দিয়েছিল, সেখানে আমার চিন্তা ও বিবেকের অবারিত স্বাধীনতা দেওয়া হয়েছে। যারা পীর, আউলিয়া, দরবেশ, সেই ব্যক্তিদের সহযোগিতায়, সেই ব্যক্তিদের ইন্ধনে, সেই ব্যক্তিদের উদ্দেশ্য সাধন কল্পে সম্ভবত এই কাজটি করা হয়েছে। যেভাবে হোক বাংলাদেশ ব্যাংককে অবশ্যই সাংবাদিকদের প্রবেশ অ্যালাউ করতে হবে। এটা আমরা, আমার পূর্ববর্তী বক্তা সোহেল ভাই বলে গেছেন, আমরা অবস্থান ধর্মঘট করব। বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মী প্রবেশ করতে না দিলে
অর্থনীতির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আজ থেকে ঢাকা শহরে চলবে না ব্যাটারি চালিত কোনো অটোরিকশা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার রাস্তায় পুরনো ফিটনেসবিহীন বাস ডাম্পিং নয়, ধ্বংস করে দেওয়া হবে। আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল পদ্ধতির চালুর কথাও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। একদিকে দেশের সর্বত্র ব্যাটারি চালিত অটোরিকশার উপদ্রব, নগরীতে লক্কর ঝক্কর গাড়ি, অন্যদিকে লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ঠেকাতে কোনো পরিকল্পনাই যেন কাজে আসছে না সরকারের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমিক নেতা, 2 সিটির মেয়র, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেন। মোটর গাড়িতে যদি আপনার বিমা করা না থাকে, ফার্স্ট পার্টি মোটরযান বিমা না থাকে, আপনি 3000 টাকা জরিমানা। আপনার পুরান গাড়ি আপনি চাইলে তো আপনাকেও 3000 টাকা জরিমানা দিতে হবে। এটা কোন আইন? আপনি কেন এইটা আইনে এই বিমা কোম্পানি আলাদের মোটা তাজা করতেছেন? এই পুরাতন যে বাস এবং যানবাহন রয়েছে 20 বছর এবং 25 বছরের ঊর্ধ্বে, সেটা বাজেয়াপ্ত করা হবে। সেটা আর মালিকের কাছে ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং সেটা আমরা যেভাবে করি আমরা ধ্বংস করব। আরেকটি ডিসিশন আমার মনে হয় আসা দরকার যে ঢাকা শহরের কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে যেতে হবে পুরো বাংলাদেশে, এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছি, এখন মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। সেতুমন্ত্রী আরো বলেন, যানজট আর দুর্ঘটনা কমালে ঢাকার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল এগুলোর সুফল পাবে সাধারণ মানুষ। এজন্য ফিটনেসবিহীন যানবাহন আর ডাম্পিং নয়, পুরোপুরি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা নিজের ব্যাপারে বলছি যে আমি এখন থেকে 10 বছর আগে আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো আমি বন্ধ করে দিয়েছি। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো মফস্বলে চালু করতে ডিসি এবং এসপি কে জানিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সড়কে মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিতে মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2024 দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে রেড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বিবৃতির মাধ্যমে নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এই দাবি জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত গতিসীমা পুরোপুরি বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে। এতে পথচারী, নারী ও শিশু তাদের চলাচলে সুবিধা পাবে। প্রথমবারের মতো সড়কে মোটরযানের গতিসীমা নির্ধারণ করা সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার মতে জাতিসংঘের নির্দেশনা অনুসরণ করে শহরে মোটরযানের গতিসীমা 30 কিলোমিটার নির্ধারণ করা খুবই বাস্তবসম্মত সিদ্ধান্ত। রাজধানীর পাশাপাশি হাইওয়েতে যাতে মোটরযান সহ অন্যান্য যানবাহনের গতিসীমা ঠিক থাকে সেই বিষয়ে সরকারকে নজরদারি বাড়াতে হবে। বিশ্বের অনেক দেশ শহরাঞ্চলে সড়ক নিরাপত্তার জন্য মোটরসাইকেলের গতির সীমা কমিয়ে দিয়েছে। বাংলাদেশেও অনুরূপভাবে গতিসীমা বাস্তবায়ন করলে রোড ক্র্যাশ ও প্রাণহানি কমানো সম্ভব হবে। এই নির্দেশিকাটি বাস্তবায়ন করা গেলে পরিবেশের মধ্যে কার্বন নিঃসরণ কমে যাবে,
প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশ এবং সড়কে অকাল মৃত্যু কমিয়ে আনা সম্ভব হবে, ব্যক্তি ও সরকারের চিকিৎসা ব্যয় হ্রাস পাবে। ফাঁসির চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না, হাইকোর্টের দেয়া এমন রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী 25 আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করে দেন। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন এই আপিল করেন। চেম্বার আদালতের রায়ের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের কন্ডেমে সেলে সুবিধা দিতে উচ্চ আদালতে এমন রিট করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির নিজেও একজন জামাতের সমর্থক। এক রিটের শুনানি শেষে গত 13 মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছিলেন। মামলাও আছে, তাদেরও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। যারা যেটি দলের ছিলেন ওনারা, সেই দলের উনি কিন্তু সমর্থক। এই কারণে আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন। আমরা আদালতে বলছি যে এটা উদ্দেশ্য থাকতে পারে ওনার দলীয় লোকদের ওনার দলীয় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 44টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 2030 সাল নাগাদ সেমিকন্ডাক্টরের বিশ্ববাজার $1 ট্রিলিয়ন ছাড়াবে। তাই রপ্তানি আয় বাড়াতে এই ধরনের শিল্প গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক। এজন্য সেমিকন্ডাক্টর পলিসি করা যেতে পারে বলে মনে করেন তিনি। এখাতে বিদেশি বিনিয়োগ আনতে গুরুত্ব দেওয়া হবে। বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে একথা বলেন জুনেদ আহমেদ পলক। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের নীতি সুবিধা দেওয়ার কারণে বাংলাদেশ এখন টিভি, ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে, যা একসময় পুরোপুরি আমদানি নির্ভর ছিল। দেশেই এখন 98% মোবাইল ফোন সেট তৈরি করা হয়। 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এতে। সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে। এরপর বিশ্ববাজারে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, ইইউ, চীন ও সিঙ্গাপুর কাজ করছে। ইউসিএসআই বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস ও উন্নয়ন সমন্বয় আয়োজিত প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার উন্নয়ন যাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার উন্নয়ন যাত্রা ও প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক শিক্ষণীয় বিষয়াদি ও উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঠাঁই পায়। অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজপুত্র টুংকু জাইন আল আবিদিন ও সাবেক মন্ত্রী সৈয়দ হামিদ বিন সৈয়দ জাফর আলবার এবং সংসদ সদস্য জারা জাবিন মাহবুব আলোচনা করেন। সভাপতিত্ব করেন ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের একাডেমিক উপদেষ্টা ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি সাবেক গভর্নর প্রফেসর ডক্টর আতিউর রহমান। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ও হাইকো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাসব্যাপী খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে। ইলেকট্রোমার্ট গ্রুপের এই ক্যাম্পেইনে ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, ওভেন ও ওয়াশিং মেশিন পণ্য কিনলে পাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যা ঘষে তারা জিতে নিতে পারবেন স্বর্ণালঙ্কার অথবা কনকার এলইডি টিভি সহ আকর্ষণীয় অনেক পুরস্কার। এছাড়া পার্টনার ও ডিলারদের জন্য থাকছে মোট উত্তোলনের ওপর বিশেষ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ। গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নওয়াজ, নুরুল আজিম সানি, বিক্রয় বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশ সেলস ম্যানেজার জুলহাক হোসাইন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়।
হজযাত্রীদের সেবা প্রদানে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক SM ওয়ালিউল মোর্শেদ, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগ প্রধান মোহাম্মদ তারিক উদ্দিন, ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ হজ ক্যাম্প এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। হজ বুথে হজযাত্রীদের সরকার নির্ধারিত কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা সরবরাহ ও ফ্রি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট সেবা, হজ কার্ড, যাবতীয় তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই দেয়া হচ্ছে। বাংলাদেশের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের স্যাম বন্ড ব্র্যান্ডের পরিবেশক সম্মেলন হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে ৩০০-র বেশি পরিবেশক উপস্থিত ছিলেন। স্যাম বন্ডের ব্যবসায় সম্প্রসারণ, ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও কর্মপন্থা ঘোষণা, সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের নিশ্চয়তা এবং পরিবেশকদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়। প্রতিষ্ঠানটির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং AK মাহমুদুল হাসানের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য দেন চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, অ্যাডভাইজার নাসিম আনোয়ার, ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হেড অফ অ্যাকাউন্টস মোহাম্মদ আকরামুজ্জামান, হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ মুশফিকুল আজম, হেড অফ অপারেশন মিজানুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনি নারী শিশুদের ওপর ইসরায়েলের নৃশংসতা সহ বিশ্বব্যাপী মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ ও দোয়া মাহফিল হয়েছে সাভারে। পৌর এলাকার আনন্দপুর জামে মসজিদে এর আয়োজন করে সাভার উপজেলা উলামা পরিষদ। পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হাক্কানির সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা আলহাজ মাকসুদুর রহমান খান। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, বলেছেন ডোনাল্ড লু। র্যাব ও মানবাধিকার ইস্যুতে অগ্রগতির তাগিদ, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ। নির্বাচন নিয়ে পশ্চিমাদের অবস্থান পরিবর্তন হয়নি, বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি নয় তারা, মন্তব্য মির্জা ফখরুলের। অর্থনৈতিক সংকটে দেশ, সরকার রিজার্ভ বাড়াতে চাইছে ঋণ করে, অভিযোগ বিরোধীদের। দুর্নীতি আড়ালেই কেন্দ্রীয় ব্যাংকে ঢোকায় নিষেধাজ্ঞা, বলেছেন সাংবাদিক নেতারা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না আজ থেকে, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ড্যাম্পিং নয়, ধ্বংস করা হবে ঢাকার পুরনো ফিটনেসবিহীন সব বাস। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কন্ডেম সেলে না রাখতে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেম্বার আদালতে। জামাত নেতাদের সুবিধা দিতে রিট বলেছেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।